প্রণাম মহারাজ। আজকে প্রশ্ন করেছেন শালকিয়া থেকে রাজীব দে। উনি বলছেন, এই প্রশ্ন জানি না কেউ করবে কিনা, তাই আমি বলছি। আমি প্রায় অনেক দিন দিয়ে স্বামীজি আর নেতাজি সুভাষচন্দ্র বসুকে অনুসরণ করছি। এপিজে আব্দুল কালামেরও লেখা পড়েছি। আর ওনাদের লেখা পড়ে আমার মনে একটাই প্রশ্ন জাগে যে কি করে আমি আমাদের দেশের জন্য কাজ করতে পারবো, কি করে আমাদের এই দেশ, জন্মভূমি, মাতৃভূমি ভারতবর্ষকে বিশ্বের শ্রেষ্ঠ আসনে নিয়ে যাব, কি করে দেশটাকে ডেভেলপিং কান্ট্রি থেকে ডেভেলপড কান্ট্রিতে ট্রান্সফার করব। আমি নিজের উন্নতি আর সাথে দেশের উন্নতির জন্য কাজ করতে চাই। হয়তো আমরা ডেভেলপিং কান্ট্রিতে জন্মেছি, কিন্তু মৃত্যুর সময় একটা ডেভেলপড কান্ট্রিতে মৃত্যুবরণ করতে চাই। কি করে করব বুঝতে পারছি না। আপনি যদি কিছু সাজেশন দেন তো খুব ভালো হয়, এটাই আমার প্রশ্ন। আমার কাছে যেসব প্রশ্নগুলো আছে তার মধ্যেও এরকম কাছাকাছি সোমনাথ ভট্টাচার্য খড়দহ থেকে ওনার একটা প্রশ্ন আছে। উনি বলতে চাইছেন সনাতন ধর্ম এবং বর্তমান ভারত। দেখো, তুমি যে প্রশ্নটা করেছো, প্রশ্নটা যদিও মনে হচ্ছে যে ভারত বা আমাদের দেশের প্রশ্ন, এটা ঠিক দেশের প্রশ্ন নয়। এই প্রশ্নকে যদি আরও এগিয়ে নিয়ে যাই, এটা মানব জাতির প্রশ্ন হয়ে যাবে। ভারত আমাদের দেশ এই ধরনের অভিরুচির উপর ভিত্তি করে তৈরি হয়নি। সনাতন ধর্ম আমরা বলতে চাই, কেউ বলি আমরা হিন্দু, কেউ বলি আমরা সনাতনী, এই রকম নয় ব্যাপারটা। সনাতন একটা বিশাল হিউজ পর্বত। হতে পারে না যে যা সনাতন কোনো মানুষ তার বাইরে আছে। তুমি এইটুকুনি মাত্র ছাড় নিতে পারো যে সেই সনাতন যে বিজ্ঞান, যে আন্তরিক বিজ্ঞান, তার কেন্দ্র কোথাও না কোথাও এই ভূখণ্ডে আছে। কিন্তু আমি সনাতনী এবং ধর্ম কথাটাও খুব হালকা এবং কম পড়ে। দেখো, পরিষ্কার করে বলছি, তোমাদের দুজনের প্রশ্নের গোড়া একই জায়গায় এসে দাঁড়াবে। তা হলো ভারত। ভারতের অগ্রগতি, ভারতের উন্নতি। না হয় জীবন জ্ঞান দ্বারা পরিচালিত হবে, না হলে জীবন বৃত্তি, প্রকৃতি দ্বারা পরিচালিত হবে। কিন্তু পরিচালিত হবে, জীবন থামবে না। তুমি ওয়াইসলি চলবে না মূর্খামি করবে, এইটার উপর ডিপেন্ড করছে যে তুমি কীরমভাবে জীবন কাটালে। কিন্তু এটা শিওর আমরা কনফিগার্ড এইভাবেই যে প্রকৃতি বা বৃত্তি চালিত হয়েই আমরা চলবো। খাওয়া দাওয়া, প্রজনন, এগুলো আমাদের চলবে। উই আর রেডি ফ্রম বার্থ ওয়ানওয়ার্ড যে আমরা প্রকৃতি চালিত হব। যে কোনো বিষয়ে, শুধু নট অধ্যাত্ম, পলিটিক্স, রাজনীতি, ভূগোল, যাই বলো না কেন, শুধু দেশের ক্ষেত্রেই নয়, এনি ইস্যু ইন আওয়ার লাইফ যদি প্রশ্ন তৈরি হয়, একটা সমস্যা তৈরি হয়, জিজ্ঞাসা তৈরি হয়, তবে তার অনলি উত্তর হবে জ্ঞান। ফার্স্টলি তথ্য, ফ্যাক্ট, দেন ফ্যাক্ট টু ট্রুথ। এটা অনলি বুকস পড়ে শুনে দেখে হয় না। ফ্যাক্টের গভীরতম অনুসন্ধান, যথাযথ সূক্ষ্ম বিশ্লেষণে উচ্চতম যাত্রা, এর থেকে সত্য বোধ বা আন্ডারস্ট্যান্ডিং আসে। ভারত এমন একটি বিষয় যাকে এত দূর অবধি গেলে তবে কিছুটা বোঝা যেতে পারে। কয়েকদিন নেতাজি, স্বামীজিকে পড়লে কেবল তার ফলোয়ার্স, তার মতবাদী হওয়া যায়, যে নেতাজির মতটা আমার ভালো লাগে। তাতে নেতাজিও জীবনে আসে না, স্বামীজিও জীবনে আসে না। মতনিষ্ঠা জন্মায় না, মতনিষ্ঠা আসে বোধ থেকে। মতকে নিজের ভিতরে ঢালতে হয়, এবং তা কাউকে পড়েই শুধুমাত্র হয়ে যায় না, পড়া সহায়ক হতে পারে। স্বামীজির কাজ তোমার চশমা হওয়া নয়, চোখের ধুলো সাফ করে দেবেন, দিয়ে তিনি নিজেই সরে যাবেন। তার কোনো ইন্টারেস্টই নেই কারোর সাহায্য, কারোর হেল্পিং হ্যান্ড হওয়ার। আমাদের ক্ল্যারিটি টুয়ার্ডস ফ্যাক্ট অফ লাইফ নির্ভর করে অলওয়েজ তুমি কত বড় গুরু করেছো,
কাকে জেনেছো, কার জীবন পড়েছো, কার ফলোয়ার্স তার উপর নয়, তা নির্ভর করে কত বড় মূল্য তুমি দিয়েছো, জ্ঞানকে জীবনে কিভাবে ঢেলেছো, তার জন্য একদম বেসিক কথায় কি কি ছেড়েছো ভাই। মহত্তমের জন্যে, উচ্চতমের জন্য তোমার জীবন কি কি হালকা অথচ আকর্ষককে ত্যাগ করতে পেরেছে, তার উপরই তোমার জীবন নির্ভর করে। আজকাল দেশপ্রেমের যে জোয়ার এসেছে, এটা জানি না কতটা যথার্থ, তবে এটুকু বলতে পারি, ভারত একটা ভৌগোলিক সীমানা মাত্র নয়, তো সীমার সুরক্ষা বৃদ্ধি ভারত প্রেম নয়, দেশপ্রেম নয়, হতে পারে না। ভারতের ডেভেলপমেন্ট আর 10টা দেশের মতো নয়। ভারত এক জীবন্ত জ্বলন্ত জীবন দর্শন। এটা মাত্র কোনো একটা বড় বড় টার্ম ইউজ করছি, মহাজ গেরুয়া পড়েছেন, আপনারা অনেক বই পড়েছেন, স্বামীজিকে নিয়ে চর্চা করেছেন, সেই জন্য বলছেন, একদমই নয়, সেই হিসাবে বলছি না। ডেভেলপমেন্ট মানে কি, এর কোনো ফিক্সড মাপদণ্ড হয় না। গাছের কাছে ডেভেলপমেন্ট মানে বেড়ে ওঠা, জলের কাছে ডেভেলপমেন্ট মানে তার পিওরিটি, পিওর থেকে যাওয়া, নোংরা বেশি না মেশা, স্বচ্ছতা। পশুর কাছে ডেভেলপমেন্ট মানে তার শারীরিক স্বাস্থ্য। তো ডিপেন্ড করছে সে কে তার উপরে। ভারতের শ্রেষ্ঠত্ব, বিশিষ্টতা, তার উন্নতি, তার প্রগতি আর 10টা দেশের মতো একই পথে হাঁটে না। যাদের নাম তুমি করলে তারা কেউ ফলো করে বা অন্যের চোখে ভারতকে দেখেইনি। অফকোর্স তাদের দর্শন অতি উচ্চ, না হলে মানুষ সব দিতে পারে, নিজেকে দিতে পারে না যতক্ষণ না তার জীবনে প্রেম নামে। কিন্তু তার জন্য পরিশ্রম ছিল, জীবন মন্থন ছিল, দাম দেওয়া ছিল। তুমি তো অনলি ফ্রি অফ কস্ট কোনো বই পড়ে নিচ্ছি, কোনো লাইব্রেরিতে পড়ে নিচ্ছি, আজকাল তো PDF এসে গেছে, তার থেকে জানছি। যেমন দেহের মধ্যে প্রাণ মূল, ভারতের ডেভেলপমেন্ট করতে হলে এর শিকড় অবধি পৌঁছাতে হবে। ভারতের ইতিহাস ফলো করলে একটা কমন ফ্লো দেখা যায়, আর তা হলো ভারত বরাবর চেতনাকে অধিক মূল্য দিয়েছে দেহ, বস্তু, জাগতিক পদার্থের থেকে। চেতনার গভীরতাই ভারতের জীবনের কেন্দ্রে বসে আছে। আর এটা আমি আবারও বলছি, আমি কোনো সন্ন্যাসী হিসাবে বা আধ্যাত্মিক রিপ্রেজেন্টেটিভ হিসাবে বলছি না, জাস্ট অ্যাজ ফ্যাক্ট বলছি। তোমাকে ভারত বললে বেশিরভাগ লোক ম্যাপ দেখিয়ে দেবে, কিন্তু এই ম্যাপ তো বরাবর এক থাকেনি, কখনো কমেছে, কখনো বেড়েছে। যখন এর ভৌগোলিক পরিধি কম বেশি, তখনও ভারত একই ছিল। দেশ হয় রাজনৈতিক বা ভৌগোলিক সীমার উপর ভিত্তি করে, রাষ্ট্র হয় আদর্শের উপর ভিত্তি করে। ভূখণ্ড বেসড এরিয়া ওয়াইজ যে ডিভিশন, তা ভারত কখনোই নয়। দখল, সামরিক জোর, বস্তুবাদকে কেন্দ্রে করে গড়ে ওঠা ভূখণ্ড ভারত নয়। এর স্রোত, এর কেন্দ্র হলো আধ্যাত্মিকতা, এর বেস, এর প্ল্যাটফর্ম, এর ভিত্তি। দেশ গঠন হয় বা সমাজ গঠন হয় কিভাবে? কিছু কমন ইন্টারেস্টকে কেন্দ্র করে, ভাষা, মত, পোশাক, ধর্মবিশ্বাস। কোনো কিছু লোক একসাথে তখন কানেক্ট হয়, তার উপরে ভিত্তি করে একটা দেশ গড়ে ওঠে বা একটা জাতি গড়ে ওঠে, একটা সমাজ গড়ে ওঠে। ভারত কী দিয়ে গঠিত জানো? উপনিষদের কেন্দ্র দিয়ে, মদাত্মা সর্বভূতাত্মা বসুধৈব কুটুম্বকম। আমরা গাথাই হয়েছিলাম আত্মাকে কেন্দ্র করে, আর কোনো ভিত্তিই ছিল না আমাদের। জীব, মানুষ মাত্র অপূর্ণ, তার পূর্ণত্ব চাই, এটা ফার্স্ট প্রায়োরিটি রেখে এই পূর্ণত্ব কিভাবে পাবো, তার গভীরতম মানব ভূমিকে ডিগ করে খুঁড়ে একজোট হয়েছিল যে জাতি, এই উদ্দেশ্যে যে জাতি একত্রিত হয়েছিল, তাকে বলা হয় ভারত। সে দেহ, জাগতিক নানা অ্যাচিভমেন্টকে মুখ্যতা দেয়ইনি। সে শারীরিক, সামাজিক স্তরে কষ্ট স্বীকার করেছে, কিন্তু চেতনার ঊর্ধ্বগতিকে সেকেন্ডারি হতে দেয়নি। আনডেভেলপড থেকেও, আমরা যাকে সো কল্ড আনডেভেলপমেন্ট বলি, আক্রমণ হয়েও, শাসিত হয়েও, তাই আন্তরিক ভারত ভাঙেনি। কারণ এই অনাদি প্রশ্ন জীবের মাত্র, এই অনাদি প্রশ্ন কখনো মানুষের মন থেকে যায় না যে কি করে আমি পূর্ণ হব, এবং একে ভিত্তি করে ভারত ভূখণ্ড তৈরি হয়েছিল। একটা জমি, একটা ভূখণ্ড ভারত কমেছে, বেড়েছে, কিন্তু ভারত বা ভারত রাষ্ট্র অখণ্ডই থেকেছে।
নির্দিষ্ট ভৌগোলিক সীমানা ভারত নয়, তার অনলি অ্যান্ড অনলি এই ক্ষেত্রে ভারত স্পেশাল থ্রু আউট দ্য ওয়ার্ল্ড। উদাহরণস্বরূপ বলা যেতে পারে, তুমি যদি অস্ট্রেলিয়া বা ইউরোপ বা আমেরিকা দেশে যাও, সেখানে থাকো, তুমি আউটসাইডার হিসাবে ট্রিটেড হবে অ্যাজ বর্ন অ্যান্ড বট আপ ইন ইন্ডিয়া। হয়তো প্রোটোকল ওয়াইজ তাদের নিয়মের ক্ষেত্রে তুমি কিছু কিছু অধিকার পাবে, কিন্তু ইউ আর নট অস্ট্রেলিয়ান, তুমি ফরেনার। ভারতের জীবন দেখা কিন্তু এমন নয়। যদি বিদেশি কেউ ভারতে এসে উপনিষদ বেদান্ত জানে ও জীবনে নামায়, তাকে জীবনে ফলায়, তো ভারত তাকে আপন করে নেবে, গুরুর স্থানও দিয়ে দেবে। অনলি নট দ্যাট, যদি ফরেন কান্ট্রিজে বসেই কেউ বেদান্ত জানে, বোঝে, জীবনে ঢালে, ভারত তাকে ভারতীয় বৈদান্তিক বলবে। এত সূক্ষ্ম প্রজ্ঞা ভারত রাখে যে কোথায় সে গভীরতম ক্ষেত্রে আমার সাথে এক। ভারত উপরি উপরি দেখে তৈরি হয়নি। তুমি নেট সার্চ করে দেখো, সেলার বব নামে একজনকে দেখতে পাবে, বেদান্ত বা নন ডুয়ালিটিতে ডুবে সারাটা জীবন কাটাচ্ছেন। উপরি উপরি হি ইজ অ্যান অস্ট্রেলিয়ান, কিন্তু ভারত তাতে বাঁচছে। সে না এখানে থাকে, না এখানে জন্মিয়েছে। এই উদারতা এসেছে ভারতের অধ্যাত্ম থেকে, ধর্ম নয়। ধর্ম তো আচার, একটা আচরণ বিশেষ হয়। কিছু আচরণ যা অধ্যাত্ম গাইডেড, তা ধর্মের নাম পায়, তাকে ধার্মিক আচরণ বলা হয়। আমিকে খোঁজার জন্য যে চেষ্টা, তাকে ধর্ম বলা হয়ে থাকে। কিন্তু আমির যে খোঁজ, এটা হলো অধ্যাত্ম। আমি কে, আমি জানতে চাই, এটা অধ্যাত্ম। এবং তার জন্য বর্তমান সামাজিক পরিপ্রেক্ষিতে কি কি করণীয়, তা হলো ধর্ম। এই অর্থে বলা হয় বিবিধের মাঝে দেখো মিলন মহান। এটা উর্তি কথা নয়, এগুলো যে অনেকে একসাথে থাকে বলেই আমরা এই কথাটা বলি, বিভিন্ন জাতি বর্ণ ধর্ম মিলে থাকি বলি না। এই মিলন কি? একত্র, চেতনার কেন্দ্রের দাবি। আমরা সবাই জানতে চাই আমি কে, সবার এক জিনিস চাই, আমরা মুক্তি, শান্তি, তৃপ্তি চাই। তা সবাই চাইছে, এই জন্য ভারতে এত সম্প্রদায় এসেছে, স্থান পেয়েছে। এটা ভারতের রক্তে যেন মিশে গেছে, কিন্তু সে গভীরে গিয়ে তাকে জীবনে ফলায়নি। ভারত থেকে সেই জীবন বোধ দূরে থেকেছে। এটা দুর্ভাগ্য। ক্রমাগত চেষ্টা করা হয়েছে, কখনো বেদান্ততে উপনিষদের চরম সত্য, সহজ সরল সত্য, তাও যখন মানুষ বুঝতে পারেনি, পুরাণের মাধ্যমে, স্মৃতির মাধ্যমে, গল্পের মাধ্যমে, বিচার যুক্তির মাধ্যমে ভারত সব সময় চেয়েছে মানুষকে এটা বোঝাতে তার সমস্যার কারণ। এবং তার না বোঝার ফলেই ভারতের বরাবর এই অধঃপতন, বা বরাবর ভারতের যে ডিক্রিজ, যে ডাইমেনশনাল ফল, সেটা ঘটেছিল। দেখো, বেদান্ত হিন্দুদের না, বেদান্ত সনাতনীদের না। প্রথমেই বলেছিলাম তুমি সনাতনী হতে পারো, কিন্তু সনাতনকে তুমি রিপ্রেজেন্ট করতে পারো না। এ সনাতন অর্থাৎ অ্যাপ্লিকেবল টু অল, কোনো জাতিবর্ণ নির্বিশেষে দেখা হবে না, কোনো নির্দিষ্ট রিচুয়ালে তা বাঁধা পড়ে না, কোনো নির্দিষ্ট সমাজ ব্যবস্থা, কোনো ভেদাভেদ এ মানে না। যেমন H2O ইকুয়াল টু জল, নিউটনস ল কার কাজে না লাগে? জল সবার জন্য H2O, নিউটনস ল সবার জন্য কাজে লাগবে। তুমি সায়েন্সের স্টুডেন্ট হলে হিন্দু, মুসলিম, শিখ, জিউস এটসেট্রা যাই হবে না কেন, সবার জন্য এটা লাগবে, কারণ H2O আর গ্র্যাভিটেশন হ্যাজ ডিরেক্ট এফেক্ট অন ইউর লাইফ। ঠিক তেমনই যতদিন মানুষের মনে বলছি, কিন্তু কোনো নির্দিষ্ট ভূখণ্ডের মানুষের মনে বলছি না, স্বার্থ, ক্রোধ, মোহ, লোভ থাকবে, মানসিক যন্ত্রণা বলে কিছু থাকবে, অপূর্ণতা বলে ভিতরে কিছু থাকবে, খালি খালি লাগছে, এটা থাকবে। তুমি নাম নাও আর নাই নাও, বেদান্ত হ্যাজ রোল টু ইউ। এবং তা যথেষ্ট গুরুত্বপূর্ণ জায়গা রাখে, বলতে পারো সব থেকে বেশি ইম্পর্টেন্ট, কারণ তোমার যাবতীয় কাজকর্ম তো আন্তরিক শান্তি পাওয়ার জন্যই। বেদান্ত মানব চেতনার বিজ্ঞান, কোনো পথ, মত, পন্থা, জাতি, ধর্মের গ্রন্থ বিশেষ মোটেও নয়, একেবারেই নয়। আর
অনলি আমরা ফরচুনেট যে সংস্কৃত ভাষায় লেখা বা ভারত ভূখণ্ডে এর জন্ম হয়েছিল, কিন্তু তা ব্যক্তিগত নয়, কারণ এই সমস্যাগুলো ইউনিভার্সাল, সমাধান ব্যক্তিগত হবে কি করে? এই জন্য অনলি ভারত বিশেষ। ভারতের ডেভেলপমেন্ট বাহ্যিক হতেই পারে না, মাপদণ্ড হবে মানুষের চেতনার উন্নতি। ডেভেলপমেন্ট এই অর্থেই ভারতের একমাত্র হতে পারে। আমরা যত বুঝব আমরা বৃহৎ কিভাবে, আমরা তত বৃহত্তর ইস্যু বুঝতে পারবো। আমরা যত বুঝব নির্লোভতার মূল্য কী, ততই আমরা একে অপরকে সাহায্য করে সামগ্রিকভাবে লাভান্বিত হতে পারবো। আমরা যত অন্তর থেকে বুঝব ক্ষমার গুরুত্ব কী, আমরা ততই ভিতর থেকে শক্তিশালী হই। কিন্তু এই অ্যাক্ট আসবে জীবনের বোধ থেকে। তবে আভ্যন্তরীণ ভারত একমাত্র বাঁচতে পারবে, কারণ ভারত আন্তরিক উন্নতির অপর নাম ভারত। হতে পারে আমরা 6th লার্জ ইকোনমি থ্রু আউট দ্য ওয়ার্ল্ড বাই জিডিপি, আর এটাও হতে পারে আমরা বিভিন্ন রকম প্রোগ্রেসের দিকে 4th পাওয়ারফুল মিলিটারি ফোর্সেস রাখি, এমনও 2nd পপুলেশন, লার্জেস্ট পপুলেশন আমাদের। অন্যান্য ক্ষেত্রে বিজ্ঞান প্রযুক্তি সব চলবে, কিন্তু ভারতের বিশিষ্টতা হারিয়ে যাবে যদি না চেতনাকে গুরুত্ব দেওয়া হয়। কারণ ভারত তৈরি হয়েছে ওর উপরে ভিত্তি করে। কারণ আর দুটো চারটে দেশ যেভাবে গড়েছে, তাই সেই দৌড়ে যদি ভারত নিজের নাম লেখায়, সে নিজের ইউনিকনেস, তার অধ্যাত্ম হারাবে, জগৎ থেকে উচ্চতর জীবন দর্শন একটা হারিয়ে যাবে। তাই স্বামীজি বলেছিলেন ভারতবর্ষ পৃথিবীর ঠাকুর ঘর। যদি কেউ মনে করে ইকোনমি, ফ্যাক্টরি, শিল্প, ওয়েলথ এইসব বাড়িয়ে ভারতকে পাওয়ারফুল করবে, ডেভেলপড করবে, তবে সে ভারতকে চেনেই না। জল যদি শীতলতা হারায়, অগ্নি যদি তাপ হারায়, ভূমি যদি সহনশীলতা হারায়, তবে তা থাকলো বটে, কিন্তু তার বিশিষ্টতা চলে গেল, তার কেন্দ্র হারালো। আজ এটাই ঘটছে। তুমি ডেভেলপিং থেকে ডেভেলপড হওয়ার কথা বলছো, আমি তো এখানকে গ্রাফ ডিক্রিজিং দেখছি। আগে বেদান্ত না বোঝার কারণে সমস্যা ছিল, আজ সে বেদান্ত ভুলতে বসেছে। আজ তত্ত্বমসি উচ্চ মূল্যবোধ সম্পূর্ণ অপমানিত, হাস্যকর এবং মজার ব্যাপার হয়ে যাচ্ছে দিন দিন। স্বামীজি যখন বলেছিলেন ভারত কারোর রক্তে হাত রাঙায়নি, তিনি বলেছিলেন সাধারণ দেশের আধার বা ভিত্তি না হয় ভাষা, একটা দেশ যেভাবে তৈরি হয়, নাহলে ধর্মবিশ্বাস, নাহলে জাতি, নাহলে খাদ্যাভ্যাস, এইগুলোকে ভিত্তি করে যখন কিছু লোক একত্রিত হয় তখন একটা দেশ গঠন হয়, বা অন্যান্য দেশ এভাবেই গঠিত হয়েছে। ফলে অন্য একটা জাতি, ভাষা, ধর্মবিশ্বাসের প্রতি হিংসাত্মক হওয়া খুব ন্যাচারাল ব্যাপার। সেই জন্যই যুদ্ধ হয়, লাইক 2nd ওয়ার্ল্ড ওয়ার। কারণ দেশ গঠিতই হয়েছে হিংসা, দ্বেষ, প্রিজার্ভেশন বেসড হয়ে। কমন ইন্টারেস্ট এখানেই, কমন ইন্টারেস্ট প্রাকৃতিক, কিন্তু হায়ার ভ্যালুকে মূল্য দেওয়া হয়নি। তাতে কোনো দেশ এরকম নেই। তুমি যখন জাতি, ধর্ম, বিশ্বাস, খাদ্যাভ্যাস, বেঁচে থাকার তাগিদ এগুলোর ভিত্তিতে করো, এগুলো প্রাকৃতিক দাবি, প্রাকৃতিক অ্যাট্রিবিউশনকে কেন্দ্র করে বাকি সব ভূখণ্ড গঠিত হয়েছে। তো তাদের ডেভেলপমেন্টের ডেফিনেশন কি না, তোমার খাবার সুযোগ সুবিধা বাড়লো কি না, তোমার ভোগের বিভিন্ন রকম ইনস্ট্রুমেন্ট বাড়লো কি না, তুমি নাম যশ কত পেলে, তোমার জনসংখ্যার বৃদ্ধি হচ্ছে কি না, তোমার বিলিফ সিস্টেমে সংরক্ষিত হচ্ছে কি না, তোমার অন্যদেরকে রেসিস্ট করতে পারছো কি না, তোমাদের থাকার জন্য এবং তার বৃদ্ধির জন্য, কারণ তুমি জনসংখ্যা বাড়াতে চাইছো, যত জমি দরকার সেগুলি বাড়াতে পারছো কি না, যুদ্ধ হবে, ব্যাস এই হলো বাকি দেশের ডেফিনেশন। কারণ তুমি যখন এগুলি বাড়াতে চাইবে, যেহেতু জগতে ভোগ্য পদার্থ থেকে শুরু করে, জমি থেকে শুরু করে, জল থেকে শুরু করে সব কিছু লিমিটেড মানুষের পক্ষে, ফলে আরেকজনের সাথে যুদ্ধ হবে। ভারত এমন নয়। আবার ধর্মের ভিত্তিতেও ভারত নয়, আমরা ধর্ম করি, ধর্মের ভিত্তিতে পাকিস্তান তৈরি হয়েছে, বাংলাদেশ হয়েছে বলতে পারো। ভারত হিন্দুত্বে নয়, অধ্যাত্মের উপর দাঁড়িয়ে। কারণ আত্মিক খোঁজ, চেতনার গভীরতাকে, এক কথায় বলতে পারো জীবনকে আবিষ্কার করতে, জীবনের গভীরতম কেন্দ্রে যেতে, যে বিদ্যা, যে বিজ্ঞান
ভারত বরাবর একদম যেন টেলিস্কোপ নিয়ে তার উপর লেগেছিল, ওটাই যেন জানবো, আর কিছু জানার নেই জগতে। ভারত বরাবর আত্মিক জীবনকে গুরুত্ব দিয়েছে, সিরিয়াসনেস দেখিয়েছে, সেন্সিটিভ থেকেছে, সত্য মুক্তি জ্ঞান বরাবর এই বিষয়ে গবেষণা করে গেছে, যা অন্য কোনো দেশ করেনি। এটাই তোমার আমার বিশিষ্টতা, ফিচার, ভারতের পরিচয়। ভারত কী তা আগে বুঝে নিতে হবে, দেন ডেভেলপমেন্ট। ভারত এক মহত্তম সিদ্ধান্ত, জীবনবোধ, যার আধার একদম পরিষ্কার কথাই উপনিষদ। আমরা একসাথে জাতি ধর্ম বর্ণ ধন সুবিধার বাঁচার তাগিদে নয়, আত্মিক স্তরে। অনেকে বলি আত্মিক স্তর কি? আত্মিক স্তর মানে খুব সিম্পল বিষয়, আমার গভীরতম যে ফাঁকা ভাব, যে অপূর্ণতা, তার খোঁজ। কেন আমি অপূর্ণ ফিল করছি, সব থেকেও অপূর্ণ কেন, না থাকলেও অপূর্ণ, থেকেও অপূর্ণ কেন, এই খোঁজ। এবার বলো, তার ডেভেলপড হচ্ছে না ডিস্ট্রাকশন হচ্ছে? জনমানসে অধ্যাত্ম কোথায়? যা আছে তাও ম্যাক্সিমাম ক্ষেত্রে ফেক, ভণ্ডামি, কুসংস্কার, ফাঁকা আওয়াজ। আজ উচ্চতম মূল্যবোধ যত কিছু আছে সমাজে, তা চরম উপেক্ষিত। পতন হচ্ছে, বিদ্যার কোনো কদর নেই। স্যার বস কাকে বলা হয়? বিদ্বান ব্যক্তিকে নয়, বিদ্যার ভিত্তিতে নয়, গুণের ভিত্তিতে নয়, জ্ঞানের ভিত্তিতে নয়। তুমি কত কনজিউম করতে পারো, তুমি তত বেশি সমাজের মাথায় বসতে পারবে। তোমার গায়ে যত দামি কোট থাকবে, তোমার পকেটে যত বেশি টাকা থাকবে, যত বড় গাড়ি থাকবে, যত নামধারী তোমার বংশ পরিচয় হবে, তুমি যত আর্থিকভাবে স্ট্যাবলিশড, তোমাকে তত বেশি স্যার বলা হয়, তত বেশি বস বলা হয়। সত্যের থেকে আজ সুবিধার দাম অনেক বেশি, শ্রদ্ধা অনুশাসনের থেকে স্বেচ্ছাচার অনেক বেশি, সংযম হাসির ব্যাপার, যৌনতার দৌড়ে কে ফার্স্ট হবে, ভারতে চলছে এটা। বোঝো, অন্য দেশের ক্ষেত্রে ব্যাপারটা আলাদা, ভারতে চলছে এগুলো, এবং রমরমিয়ে চলছে, এবং পুরো সমাজ এই মূল্যবোধ পেয়ে যাচ্ছে। আমাদের সেই জন্য সৈন্য বেড়েছে, তবুও সাধারণের অসুরক্ষা বেড়েছে না কমেছে? টাকা তো আমাদের কম নেই, সেন্ট্রালাইজ হচ্ছে কেন এত? যার কাছে সত্য ন্যায় ধর্ম নেই, সে এত কনফিডেন্টভাবে বুক ফুলিয়ে কীভাবে সমাজে ঘুরে বেড়ায়? সৎ জীবন যে কজন করছে, চেষ্টা করছে, তাদের মধ্যে এত হাপিত্তিস আফসোস কেন? এসব যে অন্য দেশে নেই তা নয়, কিন্তু ভারত বিদ্যা, শ্রদ্ধা, সংযম, নির্ভীকতা, সমত্ব, অধর্ম বিরোধিতা, জ্ঞানের সম্মান, এগুলো করেই তো গড়ে উঠেছিল। যদি আজ ভারতের ভূখণ্ডের প্রত্যেকটি ব্যক্তি, প্রত্যেকটি একক এমন হয়, তবে বলো, তাকে ভারত বলবো কিভাবে? যে সন্তান পিতৃ পরিচয় ভুলে গেছে, সে কিভাবে সারভাইভ করবে? আজ বলছি চীন পাকিস্তান ভয় পাচ্ছে, যে ভিত্তিতে বলছি তা ভারতের কেন্দ্রীয় পরিচয়ই নয়। হতে পারে বাহ্যিকভাবে এফেক্টিভ, লাইক প্লাস্টিকের ম্যাঙ্গো হয় না, আম, বাইরে চকচকে, কিন্তু ভিতরে স্বাদ নেই, গন্ধ নেই, উপকারিতা নেই। এত তুর্কি, মঙ্গল, মুঘল, ব্রিটিশ ভারতে ঢুকেছে, শাসন করেছে, শোষণ করেছে, ভূখণ্ড ভেঙেছে, ভারতের বস্ত্রে রক্তের দাগ লেগেছে। কেন? ভারতে ওয়েলথ ছিল নাকি? তা তো নয়, সোনার পাখি বলা হতো ভারতকে, আর তার লুটতেই তো এরা আসতো। লোটার নেশায় তারা এক হতো, খুব ইজি। প্রাকৃতিক কনজিউম করা যায়, এই ভোগবাদীর জীবনে একজোট হয়ে যাবে খুব ইজি। তুমি রাস্তায় দেখবে মদ খাবার লোক একসাথে জুটে যাবে, গল্প করার লোক একসাথে জুটে যাবে, নেশা করার লোক একসাথে জুটে যাবে। তুমি এক্ষুনি গীতা উপনিষদের ক্লাস দাও, লোক পাবে না। কি অভাব ছিল ভারতের যে ভারত হেরে গেল? সে অয়মাত্মা ব্রহ্মকে জীবনে ঢালেনি, সে একদিকে জাগতিকতাকে গুরুত্ব দেয়নি, তা ঠিক, কিন্তু অধ্যাত্ম প্লাস জীবনকে মেলাতেও পারেনি। সে বোঝেনি কি বলা হয়েছিল গভীরতম জীবন বোধে। আজ সমস্যা আরও গভীর, তা ভারত ভিতর থেকে শুকিয়ে যাচ্ছে। সে এখন যা বোঝেনি বলে সাফার করেছিল, সে আজকে তা ভুলতে বসেছে, সে বেদান্ত ভুলতে বসেছে। এখন ভারতকে বাঁচতে হলে প্লাস উন্নত হতে হলে তার মূল্যবোধের গোড়ায় ফিরতে হবে, আর তা একমাত্র দিতে পারে অধ্যাত্ম, মূলত বেদান্ত।
তা বিবেকানন্দ বুঝেছিল, কিন্তু আমরা তাকে বুঝিনি। দেশপ্রেম ফ্রিডম ফাইটারদের অনলি বই পড়ে জন্মায়নি, এই অধ্যাত্ম ও জীবন বোধ থেকে এসেছিল। ভারত যদি অধ্যাত্ম হারায়, জগৎ বিশাল আন্তরিক দৈন্যতা ফেস করবে। সত্যই ভারতের ভিত্তি, তার পূজা যদি ভারতেই না হয়, ভৌগোলিক সীমা বাঁচিয়ে ভারতকে বাঁচানো যাবে না। প্রাণ চলে গেলে লাশকে প্রিজার্ভ করে কি করবে? হ্যাঁ, দুটোই দরকার, কিন্তু ভারতের ভিত প্রাকৃতিক নয়, আধ্যাত্মিক। তো যদি বলা হয় আগে কি, বলবো অধ্যাত্ম। ঘর আর জমির মধ্যে, তরোয়াল আর ময়ানের মধ্যে, জামা আর দেহর মধ্যে আগে কি আমাদেরকে বুঝতে হবে। যদি ভারতীয়রা জমির মর্ম না বোঝে, তবে ঘর তো তার হবে, কিন্তু তাতে সবসময় পর পর বোধ থাকবে। যেমন আজকে চলছে ভারতে, আমরা আমাদের সংস্কৃতি, আমাদের ধর্ম, আমাদের আত্মিক জীবন যেহেতু জানি না, আমরা যেহেতু জমি হারিয়েছি, সেই জন্য থেকেও আমাদের মধ্যে একটা অতৃপ্তি, একটা ছোট বোধ। তরোয়াল মুখ্য, ময়ান গৌণ, এটা না বুঝলে মূল যুদ্ধে মানুষ হারবেই হারবে। দেহ নষ্ট হয়ে গেলে সোনার চাদরে কি কাজে লাগবে? ভারতের উন্নতি বা ডেভেলপমেন্ট কি তা না বুঝে ভারত ভূখণ্ড স্বাধীন হয়েও আমরা আজ কনস্ট্যান্ট হীনমন্যতায় বুঝি, একমাত্র এই কারণে। শরীরের সব পার্ট সুরক্ষিত হয়েও যদি হার্ট ফুটো হলো, তাকে সুস্থ আমরা বলতে পারি না, বরং ক্রমাগত তার শরীরকেই নাশ করে। কি করবে এমন দেহ সাজিয়ে? অন্তত ভারতবর্ষ এখন যেমন হৃদরোগী, আগে তা কখনোও ছিল না। জামা ময়লা, দেহ ময়লা আর হৃদয় ফুটো, কোনটা আগে করণীয়? সবই এসেনশিয়াল, কিন্তু মুখ্য কি? হৃদয়কে আগে গুরুত্ব দাও, তারপর বাকি দুটোর সম্ভাবনা আছে। করো ক্লিনিং, খুব ভালো, খুব ক্লিনিং করো, কিন্তু আগে হার্ট সার্জারি তো করে নাও। অধ্যাত্ম ভারতের হার্ট। তাই ডেভেলপমেন্টের ভারতীয় পরিভাষা সব দেশের থেকে ভিন্ন হবে, এবং তার মূল সূত্র হবে উপনিষদ বা বেদান্ত। ভারত তত হারাবে, তত শেষ হবে, যত চেতনার ঊর্ধ্বগতিদায়ক, জীবনকে সার্থক করে যেসব মূল্যবোধ, তা সমাজ থেকে লুপ্ত হতে থাকবে। যারা ভারতের তথা জগতের মধ্যে আধ্যাত্মিকতাকে শেষ করতে চাইছে, তাদের সাথে লড়াই। উপনিষদিক শিক্ষার প্রচার ও প্রসার ভারতের ডেভেলপমেন্টের প্রথম পরিভাষা হবে। তা না করে বাহ্যিক দৃষ্টিভঙ্গি, শত্রু দমন, বস্তুগত প্রাপ্তি, তার বৃদ্ধি মুখ্য হলে ভারত নাশ হবে। হ্যাঁ, দেশ বাঁচবে, তাতে প্রাণ থাকবে না। আর এই শত্রুরা অনলি বাইরে নয়, কিন্তু গৃহশত্রুই বেশি খতরনাক। তাকে যারা ভারতের মধ্যে বসেই এবং থ্রু আউট দ্য ওয়ার্ল্ড অ্যাক্টিভলি প্যাসিভলি বোঝাচ্ছে, ভোগ করো, এনিওয়েতে মেটেরিয়াল রিসোর্স বাড়াও, ওই সত্যফত্যগুলি মারো, বি আ কনজিউমার, অনলি সীমা বাড়াও, ভিতরের আওয়াজ শুনো না, বাইরে কত আওয়াজ হয় তাতেই গুরুত্ব দাও, জীবনকে কোলাহলময় করে তোলো, ফ্যাক্টকে ইগনোর করো, কল্পনায় বাঁচো, প্রযুক্তি বিজ্ঞান আনো, অন্তর্বিজ্ঞান ভুলে যাও, ওসব ফালতু। এরা হলো আসল শত্রু। সে যেখানেই থাক, পৃথিবীর যে প্রান্তেই থাক, তারা ভারতের শত্রু। ভারতের কাজ, ভারতের যুদ্ধ একটুখানি নয়, যেহেতু ভারত একটুখানি নয়। মানব মনের যত উচ্চতম সম্ভাবনার দিকে ফোকাস হতে পারে তা ভারত, এবং যা যা তার বিরোধিতা হতে পারে, তোমার ভিতরেই তোমার উচ্চতম সম্ভাবনার যা যা বিরোধী ভাব আছে, সব ভারতের শত্রু যেন। এবং এমনই এক একটা একককে নিয়ে ভারত গড়ে ওঠে, তাদের বিরুদ্ধে সংগ্রাম বর্তমানে ভারতের উন্নতির পথ। কেবলমাত্র বাইরে লড়ে সীমানা বাড়িয়ে ভারত বাঁচবে না, কারণ ভারত ভিতরে, তোমার আমার ভিতরে, অন্তর্বিকাশে। বড় গাড়ি বাড়ি ভারত নয়, বড় হৃদয় ভারত। টাকা ভারত নয়, জীবনের অর্থ অনুসন্ধান ভারত। জিডিপি ভারত নয়, জ্ঞানে ভারত। আমি বাহ্যিক উন্নতির বিরোধী নই, অবশ্যই হোক, খুব উন্নতি হোক, কিন্তু বর্তমানে যাকে ডেভেলপমেন্ট বলা হচ্ছে, তা বইয়ের চাপে ছাত্র মারা, ওষুধি রোগীর মৃত্যুর কারণ এমন হয়ে চলেছে। ভারতকে উন্নত করতে ওকে মেরে ফেলো না। আর উন্নতি করি, অনেকে আমাকে শুনে বলবে যে মহারাজ, আপনারা এই অধ্যাত্ম করেই দেশের সর্বনাশ করেছেন। দেখো, গভীরে বুঝতে হবে, আমার উদ্দেশ্য নয় কিছু প্রতিপন্ন করা, কিছু চাপিয়ে দেওয়া,
কোনো পুরনো একটা মতামত, পচাগলা দর্শনকে কারোর ঘাড়ে চাপিয়ে দেওয়া। আন্ডারস্ট্যান্ডিং থেকে আমাদের জীবন চলবে। আমি প্রথমেই সেটা বলেছিলাম। তুমি ডেভেলপমেন্ট যদি বলো, একদম কথা, একদম গ্রস অর্থে যাকে বলা হয় ডেভেলপমেন্ট, সেটা ঘুরে প্রশ্নটা দাঁড়াবে বাহ্যিক উন্নতি কার জন্য? যে এই পাওয়ার, তুমি ডেভেলপমেন্ট কাকে বলবে? পাওয়ার লাইক কোল, সিমেন্ট, মিলিটারি, টেকনোলজি আর আদার ইন্ডাস্ট্রিয়াল প্রোগ্রেস, প্রযুক্তি, এগুলো কি ইউজ করবে সে কে? এই প্রশ্নটা কি খুব গুরুত্বপূর্ণ নয়? যত পারমাণবিক বোমা, সেটা কার হাতে যাচ্ছে তার উপরে কি ডিপেন্ড করছে না পুরো সমগ্র বিশ্বের সুরক্ষা? যে তোমার ব্যাংকের পাসওয়ার্ড জানবে সে ব্যক্তি কে, তার উপর কি ডিপেন্ড করছে না যে তোমার অর্থনৈতিক জীবন কেমন হবে? এমন নয় তো যে আমরা মূল এজেন্ডাকে সরিয়ে দিয়ে গ্রসকে নিয়ে মেতে আছি। কো হম, এই প্রশ্ন বেদান্ত করে। উন্নতি হবে, খুব ভালো, কার জন্য? রিয়েলি এই ডেভেলপমেন্ট তোমাকে ভিতর থেকে পিসফুল, স্যাটিসফাইড করছে? ইভেন ওভারঅল বলো না, উন্নতি করতে পারছে? সব ডেভেলপমেন্ট কার জন্য? তোমার ভালো থাকার জন্য। তো এত চেষ্টা করেও সারা পৃথিবী, ফরেন কান্ট্রিজরা গ্লোবাল ওয়ার্মিং, পপুলেশন কন্ট্রোল, পলিউশন কন্ট্রোল হচ্ছে না কেন? কারণ বেদান্তের এই কোর কোয়েশ্চেন নিড টু বি অ্যান্সার্ড। কার জন্য এই সব? যদি বলো সমাজ, দায়িত্ব, সমাজের প্রতি দায়িত্ব পালন, তো প্রশ্ন সেই ঘুরে ফিরে এক জায়গায় দাঁড়াবে, কার সমাজ? সমাজ কার? দায়িত্ব কার? দায়িত্বের ডেফিনেশন কি? এত চেষ্টা হচ্ছে এনভায়রনমেন্ট, স্পেশালি ক্লাইমেট চেঞ্জকে রেসিস্ট করতে, হচ্ছে না কেন? কারণ আমরা, সমাজ, আস, এটা ক্লিয়ার নয়। কেন ক্লিয়ার নয়? কারণ আমি কে সেটাই জানা নেই। তার উপরই তো ভিত্তি করে সমাজ হবে, তার উপর তো ভিত্তি করে দায়িত্ব হবে। কেন নেব আমি দায়িত্ব তা স্পষ্ট নয়। যদি কেউ নিজেকে না চেনে, সে নিজের ধ্বংস অজান্তেই করবে এবং এই শক্তিকে সে নিজেরই সর্বনাশ করতে ইউজ করবে, যা আজকে ব্যষ্টি থেকে সমষ্টি অবধি আমাদের অবনতির মূল কারণ। আর মানুষ তা করছেও, কারণ এই প্রশ্নে ইগো বা ব্যক্তিগত অহং চ্যালেঞ্জ হয়ে যায়। আর এক্স্যাক্ট এই কাজটা বেদান্ত করে, সেই জন্য বেদান্তের দিকে মানুষ যেতে চায় না। সব চলবে, গল্প গুজব গাথা, বিভিন্ন পলিটিক্যাল ইস্যু, সোশ্যাল ইস্যু, পুরাণ অবধি যাবে মানুষ, কিন্তু শ্রীমদ্ ভগবদ্গীতার কোর বা বেদান্ত অবধি যাবে না। এখানে গেলেই যখনই প্রশ্ন এসে যাবে কো হম, তুমি কে, এই প্রশ্নর যথার্থ প্র্যাকটিক্যাল এই মুহূর্তে আমি কি, আমি নিজেকে প্রশ্ন করি, আমি ভয় পেয়ে যাব, আমার ইগো চ্যালেঞ্জ হয়ে যাবে। যতক্ষণ চেতনা গুরুত্ব না পায়, এই প্রশ্ন উত্তর না হয় মানুষের কাছে, ততক্ষণ পর্যন্ত প্রকৃত কর্মের রহস্য, কিভাবে কর্মের শৃঙ্খল চলছে, তা স্পষ্ট হবে না। তো করণীয় কি সে মনে প্রাণে বুঝবেও না। আর তাই হচ্ছে, মুখ্যতা দেওয়া হয়নি চেতনাকে। তাই তো এত যুদ্ধ থ্রু আউট দ্য ওয়ার্ল্ড, যে নানা সমস্যা চলছে। ভারত একমাত্র দেশ যা এই মূল প্রশ্ন করছে প্রাচীনকাল থেকে। আর এই প্রশ্ন মানবতার প্রশ্ন। এই যে বলা হচ্ছিল সনাতন, সনাতন মানে মানুষকে ধরেই তো সব, যাবতীয় শাস্ত্র থেকে শুরু করে ডেভেলপমেন্ট মানুষকে ধরে। তো সনাতন কে? মানুষ। এই প্রশ্ন মানবতার প্রশ্ন। ভারত তার মুখপত্র মাত্র, কারণ এই থিসিস ভারতে বরাবর চলেছে। ভারত এই বিষয়ে ইউনিক সমগ্র বিশ্বের মধ্যে। ভারত বাহ্যিক বিকাশে শুধু নয়, মূল তার মূল্যবোধে। ভারত যে কঙ্কাল সার হচ্ছে, যে মৃতপ্রায় হচ্ছে, তা দেখা যাচ্ছে না, কারণ এই মৃত্যু সূক্ষ্মভাবে হচ্ছে, প্যাসিভলি হচ্ছে। ভারতের প্রত্যেক একককে তার অস্তিত্বের কেন্দ্রে পৌঁছাতে হবে, বেদান্তের চরণে যেতে হবে, কারণ ভারত তো
তার অস্তিত্বের কেন্দ্র থেকে বেরোয়, মানুষের অস্তিত্বের কেন্দ্র থেকে যা বেরোয় তাকে ভারত বলা হয়। আজকে দেখুন আপনার আমার জীবন, আমরা কোন জীবন কাটাচ্ছি, যাতে আমরা অস্তিত্বের কোনো প্রশ্নের উত্তর দিতে পারি না, আমরা নিজের সামনে চোখ মিলিয়ে দাঁড়াতে পারি না, তো ভারত কি করে তৈরি হবে, ভারতের ডেভেলপমেন্ট কি করে হবে? আমরা যদি কাপুরুষ হয়ে যাই নিজেদেরকে ফেস করতে, তো ভারত শক্তিশালী কি করে হবে? বৈদান্তিক হৃদয়ে ভারতের অগ্রগতির শরীর চালাবে। মানব জীবনের সার্থক প্রয়োগের সর্বোচ্চ বিদ্যা উপনিষদ। সেই জন্য ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন বলেছিলেন, বেদান্ত মানব বুদ্ধির সর্বোচ্চ বিকাশ, এর বেশি মানুষের বুদ্ধি যেতে পারে না। ফাইনাল ফেস অফ হিউম্যান থট। এমন দেশ আর নেই পৃথিবীর মধ্যে যে একে কেন্দ্র করে এত গভীরে গিয়ে থিসিস করে দাঁড়িয়ে আছে। এই জন্য তার একক হয়ে আপনি আমি আমাদের গর্বিত হওয়া উচিত, আর এর সংরক্ষণ সংবর্ধন করা উচিত। তবেই ভারতের ডেভেলপমেন্ট প্রকৃত অর্থে হবে, যা শুধু ভারতের নয়, মানবতার এবং পৃথিবীর ডেভেলপমেন্টের সাথে কোরিলেটেড। এখানে ভারতের বেঁচে থাকা খুব অর্থবহ, এবং তখনই ভারত তার শ্রেষ্ঠত্বের আসন পেতে পারবে। না হলে বাহ্যিক ডেভেলপমেন্ট কখনোই আমাদের যেমন আন্তরিক তৃপ্তি এনে দিতে পারে না, সেরকমই ভারতের বাহ্যিক বিকাশ কখনোই ইনকোর ভারত এই মহান রাষ্ট্রের আন্তরিক বিকাশ হতে পারে না।